সরি মিস্টার ঈশান আরশাদ দেওয়ান, আপনার নামে যে অ্যালিগেশনগুলো এসছে তার ভিত্তিতে বহু আগে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছিল থানা থেকে। কাগজপত্রের হিসাব দেখাচ্ছেন আপনি জেলে ছিলেন এই কয়টা দিন। আদতে তা নয়। পৌর ভদ্রলোকটি পুলিশের পোশাক গায়ে জড়ানো ঈশানে হাসপাতালের মর্গের সাইড থেকে বের হয়ে আসছে। সামনে গটগট পায়ের আওয়াজে করে দ্রুত পায়ে এগিয়ে আসা পুলিশ অফিসারকে দেখে নিজের পায়ের কদম থমকালো। ঈশান তখনও বেশ ডিস্টার্ব, চোখ মুখ কুঁচকে রয়েছে তখন থেকে। ফর্সা পুরুষালী মুখটা কালচে হয়ে আছে গোটা দিনের দৌড়ঝাঁপে। সে মুখ ফুটে কিছু বলার আগে সাজিদ পাশ থেকে এগিয়ে এলো। মিস্টার রহমান, আসলে আপনার কোনো কৈফিয়ত আমরা শুনতে রাজি নই। সাজিদ সাহেব, বন্ধুকে এসব এলিগেশন থেকে বাঁচানোর অভিযোগে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল। জানি না আবার কি করে আপনাকে কাজে জয়েন করতে বলা হলো। কোনো ক্ষমতা ব্যবহার করছেন? তবে কেসটা তখন তাহমিদের থেকে আমার উপর হস্তান্তর করা হয়েছে। আমি নিশ্চয় আপনার কথা মেনে চলব না। ভদ্রলোক পদের দিক থেকেও সাজিদের সমপর্যায় হলো, বয়সে বেশ সিনিয়র। কোনো ধরনের বেয়াদবি করা মোটেও ভালো দেখায় না। তা কেন চলবেন? আপনার উপর যেহেতু দায়িত্ব রয়েছে, আপনার 100% রাইট আছে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার। ভদ্রলোক সৌজন্যের তাগিদে মেঘে হাসলেন। রাত হয়েছে অনেক, তবে রোগ আর রোগীর তাগিদে হাসপাতাল তখনও মুখর। নার্স থেকে শুরু করে রোগীর স্বজনরা ব্যস্ত পায়চারি করছে গোটা করিডোর জুড়ে। পুলিশের পোশাকে এভাবে এতজনকে দেখে কেউ গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। ঈশান দূরত্ব ঘুচিয়ে এগিয়ে এলো ভদ্রলোকটির মুখোমুখি। শীতল সুরে বললেন, আমার স্ত্রী মিসিং নিয়ে ডায়েরি করেছিলাম আপনাদের থানায়। এতটা তৎপরতা দেখালেন না? বাঁকা হাসল লোকটা। হাতের হ্যান্ডক্যাপ ঝনঝন শব্দ করতে করতে বলেন, আপনি হিসাব মতে একজন কেসের আসামি, পাশাপাশি একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনার ধারণা আছে কতটা জটিল এই বিষয়টা। গোটা দেশের আইন নাড়িয়ে দিয়েছেন আপনি। আপনাকে রেখে অন্যদিকে দৃষ্টি দেওয়ার সময় কোথায়? বাঁকা হাসলো ঈশান। কি যে বলেন, অত ক্ষমতা কোথায় আমার? নেই বলছেন? না তো। আমি যদি বলি আছে, নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। ঈশান ধীর গলায় নির্বিকারে শুধল, নাকে দড়ি ছুটে গিয়েছে মনে করছেন? ছোটেনি। আর কি আরও কি ছলচাতুরি করছেন? সেটা না হয় সে চালটা দিয়েই বোঝাবো। এখন চলুন না হয় জেলের ভাত খেয়ে দেখি। ঈশান সাজিদের দিকে এক নজর তাকাতে বন্ধু ভরসা দিল ছেলেটাকে। কাঁধে হাত রেখে আশ্বস্ত করলো তাকে তিতিরের খোঁজ তারা করবে এবং তাতে যেন কোনো প্রকার অবহেলা করা না হয়। এই নিশ্চয়তা নিয়ে ঈশান পা মেলালো পুলিশের সাথে। ছোট্ট একটা কেবিন রুম, একদম ঝকঝকে তকতকে, যাকে বলে আর কি। এ রুমের হাসপাতালে সেই স্বস্তির হওয়ার ঘ্রাণ নেই। পরিষ্কার করে রাখা সব কিছু। ছোট্ট কামরার দুপাশে দেওয়ালে ঘেঁষা দুটো বেড, সফেদ পরিষ্কার বেডশিটে পাতা। তাতে তিতির পিট পিট করে তাকাতে ঘোর অন্ধকারের বদলে একদম চকচকে সবে সিলিং চোখে পড়ল। এক মুহূর্তের জন্য স্বপ্নই ঠেকলো তার কাছে। শরীর কম্পন দিয়ে উঠল। মনে হলো কোনো এক অতলে তলিয়ে যাচ্ছে সে। বাঁচার জন্য আঁকুপাকু করছে, খুব জোর খাটিয়ে তাকাতে চেয়েও কাজ হলো না। যতটুকু আঁখি মেলাতে পারল দৃশ্যমান ততটুকু ঘোলাটে। পেশিতে খিঁচ ধরে আছে যেন। একটু নড়াচড়া করতে সেই খিঁচুনি টের পেল স্পষ্টত। রাহাত জেগেছিল। তিতিরের বেডের পাশের চেয়ারটাতে পিঠ ঠেকিয়ে বসা। ক্লান্ত শরীরে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে। সকালে নদীর তীর থেকে মেয়েটিকে উদ্ধার করতে নিয়ে আসার পর গোটা দিন কেটে রাতেও শেষ হওয়ার পথে। জ্ঞান ফিরছে মেয়েটার দিনের বেলাতে। তবে ডাক্তারের ভাষ্যমতে সাঁতার না জেনে পানিতে ঝাঁপ দেয় এক প্রকার মানসিক ট্রমা হয়ে গেছিল। জ্ঞান ফেরা মাত্র ছটফট করছিল। কড়া ঘুমের ওষুধের ডোজ দিয়ে রাখা হয়েছে আপাতত। তিতিরের ব্যস্ত হাত পা নড়াচড়া সদ্য লেগে আসা চোখ জোড়া খুলে গেল। বড্ড অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে তিতিরের দিকে ঝুঁকে আদুরে গলায় ডেকে উঠল, পড়ি। বহুদিন পর রাহাতের ডাকে সাড়া দিল মেয়েটা। যদি এরকম আদুরে ডাকে ওকে সবসময় ডাকা হতো এমনটা নয়। বুকের গহীনে লুকায়িত থাকতো এসব ডাক। তবে ঈশানের সাথে বিয়েটা হওয়ার পর রাহাত যতবার নির্লজ্জের মতো মেয়েটার কাছে যেত ততবার এই নামে আর্তনাদ করত। তবে তিতির কখনো সেই ডাকে সাড়া দিয়েছে বলে মনে পড়তো না। আজকে চেতনাহীন তিতি উত্তর নিল, তাতে কি? রুক্ষ বুকটা বৃষ্টির ছোঁয়া পেল যেন। পড়ি, খারাপ লাগছে খুব? হ্যাঁ। শুনতে পাচ্ছ আমার কথা? ঈশান জ্ঞান ফিরলে ঘুমের ওষুধের প্রভাব এখনো শরীর থেকে কাটেনি মেয়েটার। ঘুমের ঘোরে গুগুঁয়ে উঠছে বারবার। বিড়বিড় করে বলছে কিছু।
যদিও বোধগম্য হচ্ছে না সেসব, শুধু ফ্যাকাশে হয়ে থাকা পাতলা ঠোঁটজোড়া নড়ছে সামান্য। তবে এতক্ষণ পর এই প্রথম একটা বাক্য খানিকটা বোধগম্য হলো রাহাতের। তিতির অস্পষ্ট ভাঙা ভাঙা শব্দে ঠোঁট ফুলিয়ে অভিযোগের সুরে বলে উঠল, ঈশান ভাই, একটাবার জড়িয়ে ধরেন না, ভালোবাসি বলো। রাহাত আচরণ ঝুঁকে থাকা সোজা হয়ে দাঁড়ালেন। ঝিলমিল করে আসা কানজোড়া অসহায় হাসলো। নড়াচড়ায় মেয়েটার ক্যানোলা লাগানো হাতটা বেকায়দায় পড়ে গিয়ে খানিকটা হাত বাড়িয়ে নার্সের কথা মতো ক্যানোলা পরানো হাতটা পেটের উপর ঠিকঠাক করে দিতে দিতে মলিন গলা বলল, স্বপ্নেও ঈশানের বিচরণ বুঝি এত ভালোবাসা? আর এই 6 বছর আমাকে ভালোবাসা গেলই না শুধু, তাই না পড়ি? তিতির পুনরায় কোনো সরলা শব্দ পাওয়া গেল না। ঘুমের দেশে তলিয়ে গেছে মেয়েটা। রাহাত আলতো হাতে গায়ের সফেদ চাদরখানা টেনে দিতে দিতে গভীর চোখে পরখ করে নিল ভালোবাসার নারীটিকে। তিতির যখন সজ্ঞানে আসবে তখন নিশ্চয় ব্যস্ত হয়ে ঈশানকে খুঁজবে। কে জানে কে বাঁচিয়েছে বলে হয়তো বিরক্ত হবে খানিকটা। স্বামীকে এক পলক দেখার জন্য ছটফট করে উঠবে, যেমনটা এখন করছে। রেহনুমা, হেলাল তিতির, মমতা বেগম, রাসেল শেখ, এই 3টি নাম বলল পেশেন্ট। রাতে 2 ডোজ ওষুধ আছে ওদের। আমি প্রথম ডোজটা দিয়ে যাব। ভোর 6টার দিকে আরেকটা দিয়ে দিবেন আপনি। দুজন নার্সের কথোপকথনে পা থমকালো ঈশানের। কানে সঠিক শুনছে কি না তা বোঝার জন্য ঘাড় বাঁকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন বায়ে সাজিদের দিকে। বলা ভালো এবারে কর্ণগোচর হয়েছে কথাগুলো, তবে চকিত তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। সাজিদ ঝড়ের গতিতে এগিয়ে এলে নার্স দুটোর দিকে। এক্সকিউজ মি। পুলিশের পোশাকে এতগুলো লোকজন দেখে মহিলা দুটোর মুখ চুপসে গেল। তাদের ভয় না পেতে আশ্বস্ত করলেন সাজিদ। এক পা দুপা করে ঈশান, নাইম, নিয়াজ এগিয়ে গেল এদিকটায়। কি নাম বললেন পেশেন্টের? মুখ চাওয়াচাই করলো দুজনে। নিচু গলায় ইতস্তত জবল, কার? প্রথম নামটা? রেহনুমা। পুরো নামটা? রেহনুমা হেলাল তিতির। কি কেস? পানিতে ডুবেছিল। যা শুনেছে তাতে কোনো ভুল নেই। ঈশানের হাঁটু কেঁপে উঠল ঠকঠক করে। নিছক কল্পনা ঠেকল তার কাছে। মেয়েটাকে যে হারে পাগলের মতো এতগুলো লোক এদিক ওদিক খুঁজছে গত দিন ধরে, আজকে কিছুক্ষণ আগে কি পরিমাণ জঘন্য পরিস্থিতি ছিল তারা এত আচমকা এভাবে খোঁজ পাবে তা বোধহয় কারোই কল্পনা ছিল না। এ যাত্রায় ব্যতিব্যস্ত হলো ঈশান। নাইম, নিয়াজ দুহাতে ঠেলে সরিয়ে সামনে এসে ব্যগ্রকণ্ঠ বলল, কোথায় পেশেন্ট? কত নম্বরে আছে? এখন কেমন আছে? 6 তলাতে, 618 নম্বর কেবিনে। ঈশান দেরি না করে না এক মুহূর্ত ছুটে গিয়ে তার, কে অ্যাডমিট করেছে ওনাকে? ওনার হাজবেন্ড, সম্ভবত রাহাত নাম। ছুটে গিয়েও থেমে গেল ঈশান। রাহাত অ্যাডমিট করছে? তার থেকেও কানে তীক্ষ্ণ হয়ে আসে শব্দটা এসে লাগলো। সেটা হলো হাজবেন্ড। ক্ষোধার্তিত্ব প্রকাশ করে চেঁচিয়ে উঠল ছেলেটা অশান্ত গলায় বলে, আমি ওর হাজবেন্ড। কেউ এসে রুগীকে অ্যাডমিট করলে আপনাদের এখান থেকে দেওয়া হয় হাজবেন্ড ওয়াইফের ট্যাগ দেওয়া হয় কি? দাঁতে জিভ কাটল মেয়েটা। তারা কি করে জানবে? লোকটা মেয়েটাকে নিয়ে আসার সময় যে পরিমাণ হাউমাউ করে কাঁদছিল আর আর্তনাদ করে করে ভালোবাসি ভালোবাসি বলছো, সে কি করে টের পাবে ওটা হাজবেন্ড বা বয়ফ্রেন্ড নয়? ঈশান অনুতপ্ত হয়ে কৈফিয়ত দিতে যাওয়ার আগে তপ্ত দৃষ্টি তাক করে প্রস্থান করলো ঈশান। নার্স দুটোকে ধন্যবাদ জানিয়ে বাকিরা ছুটল তার পিছু পিছু বদ্ধ কেবিন। ঈশান হুড়মুড়িয়ে এগিয়ে গিয়ে ভিতরে ঢুকতে চাওয়া মাত্র বাধা দিল। ভিতর থেকে বের হয়ে এলো নার্স। জানালো রোগী ঘুমিয়েছে, ভিতরে এত মানুষ এলাও না মোটো। তবে পুলিশ পোশাকধারী লোকজন এবং ঈশানের স্বামীর পরিচয় দেওয়ার পর নার্স সদয় হলো খানিকটা। জানানো হলো যিনি নিয়ে এসেছেন পেশেন্টকে তিনি খানিক আগে বেরিয়েছেন একটু। বাকিরা কেউ প্রবেশ করলো না। ঈশানকে একাই যেতে দেওয়া হলো তিতিরে। গোটা কামরা স্তব্ধ, বিপ বিপ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। কেবিনের দরজা ভিজিয়ে সম্মুখে ওই সফেদ বেডটার দিকে তাকাতেই বুকে ধুকপুকানি শব্দটা জোরালো হলো বড্ড। বুক অব্দি চাদরে টেনে দেওয়া মেয়েটা, মাথায় লম্বা চুলগুলো সুন্দর করে বেনি করে দুপাশে রাখা। একপাশে চুলের অংশ বেড ছেড়ে বাইরে এসে ঝুলছে। বাতাসে উড়াউড়ি করছে বেবি হেয়ারগুলো। হাতে ক্যানোলা লাগানো, অক্সিজেন মাস্কখানা পাশে সাজিয়ে রাখা। মেয়েটা স্বাভাবিকভাবে থেকে খানিকটা দ্রুত শ্বাস নিচ্ছে বলে মনে হচ্ছে। ঈশান এটে মেয়েটার পাশে বসতে কেমন গুঙিয়ে উঠল মেয়েটা। ছেলেটা তখন স্থির চোখে তাকিয়েছে। কতদিন পর দেখা। কাঁপতে থাকা হাতটা আলতো করে মেয়েটার মাথায় ছুঁয়ে ফিসফিস করে ডেকে উঠল, ঈশান।
তিতির বউ সাড়া মিলল না অপর পাশের মেয়েটার থেকে। তবে ঘুমের মধ্যে ভুরুজোড়া কোঁচকানো লক্ষ্য করলো ঈশান। এখন ঘুম ভাঙে না মেয়েটার। ঢোকার সময় নার্স বলে দিছে, বড্ড জ্বালালি। জানিস কি সেটা? কে বলেছিল বাড়ি থেকে বের হতে? আমি তো জানতাম এরকম কিছু একটা হবে, আর এই কারণে নিষেধ করছিলাম পই পই করে। তারপরে এত অভদ্র। কোথায় না কোথায় খুঁজেছি জানিস? আন্দাজে তো তোর মরেই যাচ্ছিলাম। মেয়েটার কপালে ভাঁজ গাঢ় হলো আরও খানিকটা। ঘুমের মধ্যে পরিচিত মানুষের সেই প্রিয় ঘ্রাণটা বোধ হয় পাচ্ছে সে। তিতির বুঝি এটাকে স্বপ্ন মনে হলো। পাতলা ঠোঁটজোড়া নাড়িয়ে কিছু বলতে গিয়েও বলল না, শুধু তিত্তির করে কাঁপলো। ঈশান পরখ করলো সেসবে। বৃদ্ধ আঙ্গুলগুলো ছোঁয়ায় মেয়েটার শুষ্ক ঠোঁটের উপর দুবার স্লাইড করে ভেজা খণ্ড বলল, মর্গ অব্দি গিয়েছিলাম আমি। মর্গ মানে বুঝেছিস? সেখানে একটা মানুষের শ্বাস প্রশ্বাস চলে না, মৃত সবাই। ওখান অব্দি যেতে হয়েছে তোর জন্য। তোর শ্বাস আটকে নেই এটা ভাবতে শ্বাস বদ্ধ হয়ে আসছিল আমার। এই মুহূর্তে যন্ত্রণা কী করে বোঝাই বলতো? ঈশান ভাই, কোথায়? কি কোথায় চলে গেছিলেন? খুঁজেছি তো আমি। মেয়েটার ঘুম ভাঙেনি এক ফোঁটা। ঘুমের ঘরে বিড়বিড় করে যাচ্ছে। মৃদু হাসলো ছেলেটা, নাক টানলো, বৃদ্ধাঙ্গুল দিয়ে সরিয়ে ফেললো চোখের কোণে জমতে থাকে অশ্রুকণা। মুখটা ঝুঁকিয়ে শব্দ করে চুমু খেলো তিতিরের ফুলো গালটায়। সেখানে নাক ঘষে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোর কণ্ঠস্বর শোনার জন্য ছটফট করছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি একেবারে হারিয়ে ফেলাম। তোকে ছুঁতে পাবার এই মুহূর্তটা আমার জন্য যে কি সেটা বোঝানোর সাধ্য আমার নেই। রমণীর প্রলোভ গাল সিক্ত হলো স্বামীর অশ্রুজলে। ঈশান মুখ তুলল না। ওইভাবেই কেটে গেল বোধহয় দীর্ঘ সময়। দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে। পুলিশ অফিসার তাড়া দিছে ঈশানকে নিয়ে যাবে। সাজিদ কোনো মতে সময় চেয়ে নিয়ে অপেক্ষা করাচ্ছে তাদের। ঈশান বুঝলো এখানে আর সময় কাটাতে পারবে না। নিয়াজকে ডেকে দ্রুত খবর পাঠাতে বলল দেওয়ান পরিবার। যতক্ষণ না পরিবারের সবাই আসে ততক্ষণ তাকে তিতিরের কাছে থাকতে বলল। তবে ঈশান ঘুরে ফিরে এতটা সময় ব্যয় করছে সম্পূর্ণ অন্য কারণে। নাইম বোধহয় টের পেল সেটা। চাপা গলায় শুধলো, বিশ্বপ্রেমিক কে দেখতে এত অপেক্ষা নাকি? কে বিশ্বপ্রেমিক? তোর বউয়ের জন্য যে দিওয়ানা। ঠোঁট উল্টালো ঈশান, পকেটে দুহাত গুজতে গুজতে বলল, সে তো সবাই বিশ্বপ্রেমিক তাহলে। আর আমার বউয়ের পিছনে শিয়াল কুকুরের লাইন দেখছিস? হাসলো নাই, বাঁকা গলায় বলল, জেলাস হব না? ভাগ্যের পরিহাস দেখ, পাগলের মতো খুঁজে ফেললাম আমি, অথচ উদ্ধার করে কোলে তুলে নিয়ে এলো ওই রাহাত, যেটাকে নিয়ে আমি বিয়ের আগের থেকে বিরক্ত। ঈশান এই মুহূর্তে ভীষণ চনমনে। লাগবে না। লাগবে নাই বা কেন? এতক্ষণ তো বউকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে এলো। তা কি তারা দেখেনি বউকে হারিয়ে ফেলার ভয়টা? সেটা মুছে মন থেকে। তাই খানিকটা খেপানোর সুযোগ হাতছাড়া করলো না সে। ফিসফিস করে উঠল, পানিতে ডোবা রোগীদের নাকি সিপিআর দিতে হয়। তিতিরকে যখন রাহাত পানি থেকে আটকে উঠল ঈশান। মুখের আদল কঠিন হলো তৎক্ষণাৎ। বা হাতের কড়া চেপে হেসে বলল, বাজে বকিস না। কিসের সিপিআর? কেন সিপিআর লাগেনি ওর? আমার বউ এত সহজে শ্বাস ফুরাবে না ওর। আসলেই লাগেনি। নিয়াজ গিয়েছিল তিতিরের ট্রিটমেন্ট যিনি করান ওই ডাক্তারের কাছে। রোগীর বর্তমান অবস্থা থেকে শুরু করে সব খবরাখবর নিয়েছে। সবাই সবটা বুঝিয়ে আরেক দফা এসে দাঁড়ালো মেয়েটার কাছে। একটা বার ঘুম ভাঙলো। তবে সম্ভব নয় এই মুহূর্তে। আর ঈশানের হাতেও সময় নেই অতটা। তিতির নিরাপদে থাকলে তো আমার ভীষণ বিপদ। ইয়াস মির্জার মতো মানুষকে একদম বিশ্বাস নেই এক বিন্দু। তবে ঈশান এই দেরি করাটা সার্থক হলো না। না তো তিতিরের ঘুম ভাঙলো, না তো রাহাত ফিরিল এর মধ্যে। ঈশান অজস্র চুমু আঁকলো স্ত্রীর গোটা মুখে। এমন একটা সময় এইভাবে দেখে যেতে মন সায় দেয় না, কিন্তু তাছাড়া বা উপায় নেই। চিবুকের শব্দ করে চুমু খেয়ে ঠোঁটের কিনারে এসে থামলো ছেলেটা। নিঃশ্বাস বাড়ি খাচ্ছে দুজনে। ভাগ্যে সিপিআর লাগায়নি তোর। এত এত অশান্তির মধ্যে এটা আমার জন্য আরও অত্যাচার তো জানিস? আমার বউয়ের ঠোঁট আমি খাবো, অন্য কেউ স্পর্শ করবে? গড, ভাবতে আমার চক্কর খায় আমার। উহ, করছিস কেন? উঠলি তো না, দেখা পেলি না আমার। ঘুমের ঘরে তোর ফায়দা লুটে কত কি করে গেলাম। ভালোবাসি ঈশান, জানি তো। একটা চুমু খাও কেমন? তোর অনুমতি নেওয়ার সময় নিয়ে যেতে হবে। নরম তোর শাস্তি এটাই, আমার অবাধ্য হয়ে বের হ। বের হলো তো তোর এক একজন আশিকরা নাকি খোঁজ পেত তোর। রাহাত নাকি কোলে করে নিয়ে এসেছে। মারা যায় বলতো? হুম
ঈশান খানিকটা হাসলো শব্দ করে, দু গাল চেপে ধরতে যে গোল হয়ে এলো। হয়তো ব্যথা লেগেছে খানিকটা, কপাল কুঁচকে রেখেছে সেই কখন থেকে। ঈশান ঢোক গিলে ওই লোভনীয় ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে ঝুঁকে এসে মেলাতে যাওয়ার আগে হাজকে সব বলল, অনুমতি নিলাম না কিন্তু, কাছে চাচ্ছিলি আমাকে, আর দেখেছি আমি সবে। আজকে চুমো অবধি মূল থেকে থাক, ফিরে এসে বাকি সব হক বুঝিয়ে দেব, আমিও বুঝে নেব। আর আমাকে পোড়াস কেন? তুই হেফাজতে থাকলে দুনিয়ার সব লড়াই আমি একা লড়তে পারবো। যেতে হবে মাই লাভ, বিয়া গুড গার্ল, দ্রুত ফিরবো আমি নাইট ডিউটিতে। এখন যে ডাক্তারের ভিজিটিং আওয়ার, তিনি রোগীর কেবিনের সামনে এত ভিড় দেখে অবাক হলেন। পুলিশ লোকসহ একগাদা মানুষ, কী হেতু সেটা জিজ্ঞাসা করার আগে কেবিনের দরজা খুলে গেল। ঈশান আর ও গভীর মনোযোগ দিয়ে তিতিরের এক হাতে মেয়েটাকে কণ্ঠনে রাখলে অন্য হাতে বেডের হেডবোর্ডে ঠেকে নিজের কাজ করে যাচ্ছে। হাঁসফাঁস করছে তিতির, তবে আশ্চর্যের বিষয় সে তাল মিলিয়েছে ঈশানের সাথে। দরজা খোলার শব্দ পেতে তিতিরকে ছেড়ে বিরক্ত নজরে ঘাড় বাঁকিয়ে দেখলো, চোখে পড়ল ডাক্তার মহিলাকে। অপ্রস্তুত হলো ঈশান। এদিকে সাজিদ নাইম ঘাড়ুচি তাকিয়েছে ভিতরে। ঈশান উঠে দাঁড়ালো অপ্রস্তুত, হেসে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে, সিপিআর দিচ্ছিলাম ডাক্তার। কি? সিপিআর দিচ্ছিলাম? এমন রোগীকে একা রেখে কেউ বাইরে যায়? দায়িত্ব জ্ঞান একদম নেই আপনাদের। ভাগ্যিস ঠিক সময় ঠোঁটে ঠোঁট মানে সিপিআর দিতে পেরেছি। অক্সিজেন মাস্ক তো পাশে, ওটা পরিয়ে দেওয়া যেত। আমি মানে ওর হাজব্যান্ড থাকতে অক্সিজেন মাস্ক সোলেম। তাছাড়া অক্সিজেন মাস্ক পরাইনি কারণ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া থেকে ভালো না বলুন? ডাক্তার রাগী মুখে কিছু বলতে যাওয়ার আগে পাশের নার্সটি কানে কানে জানালো পেশেন্টের সাথে ঈশানের পরিচয়। মহিলাটি নরম হলো খানিকটা, তাকিয়ে দেখলো হার্টবিট দ্রুত হয়েছে, সম্ভবত এই ঘনিষ্ঠতার কারণে। তবে স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ঈশানের দিকে তারে কি হতাশ হয়ে বলল, ভালোই করেছেন, সুস্থ রোগী সিপিআর। ঈশান হমায়িক হাসলো, দরজার দিকে ইশারা করলো, তাই না? তাহলে আর একটু বাইরে যেতে পারেন, মানব সেবাটা শেষ করতে পারতাম। এক শ্বাসরুদ্ধকর রাত্রির সমাপ্তি ঘটছে, ফজরের আজান হয়েছে। তিতিরের কেবিনের সামনে গোটা রাত ধরে বসে আছে নিয়াজ, নাইম আর সাজিদ গিয়েছে ঈশানের সাথে দেওয়ানবাড়ি। ঈশান তিতির দুজনের সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে, তবে তমার কথাটা এখনও খোলসা করতে পারেনি তারা। সেটা ঈশান আর সাজিদের সামলে নেবে বলে গেছে। ঘড়ি দেখলো নিয়াজ, হিসেব মতো আরও ঘন্টা দুয়েক সময় লাগবে সবার এসে পৌঁছাতে। রাতে তারা ফোন করে জানানো মাত্র রওনা দিছে। তিতির বেঘরে ঘুমাচ্ছে এখনও। ডাক্তারের থেকে খোঁজ নিয়ে জেনেছে এখন ঘন্টাখানেক থাকবে ওষুধের ডোজ, তারপর আপনা আপনি জ্ঞান ফিরবে মেয়েটার। ক্লান্তিতে ভেঙে আসছে শরীর, তারও কম ঝাঁক্কি না গেল শরীরের উপর। আজানের শব্দ পেয়ে ফ্রেশ হয়ে এলো। হাসপাতালের নামাজ ঘর একদম টপ ফ্লোরে। খানিক আগে নার্সরা এসে দেখে গেছে তিতিরকে। ঝটপট ছোট্ট করে নামাজটা পড়ে আসার সিদ্ধান্ত নিল সে। এরকম একটা মুহূর্ত অপেক্ষাতে বোধহয় ছিল রাহাত। নিয়াজ ব্যস্ত পায়ে প্রস্থান করতে দ্রুত পায়ে এগিয়ে এলো সে। বিনা শব্দে কেবিনের ভিতরে ঢুকে পড়ল। হাতের কাগজের ফাইলখানা কাঁধের ব্যাগে তুলতে তুলতে নিচু স্বরে ডাকলো তিতিরকে। খানিক আগে হাসপাতাল থেকে রিলিজ নিয়েছে, একটু কায়দা করতে হবে, কিছু টাকা খরচ করতে হবে। তবে সুবিধা হয়েছে অন্য কারণে। ঈশানরা যে সময়ে এখানে ছিল সেই সময় নার্স বা ডাক্তার সবার শিফট পরিবর্তন করেছে। একটু চেষ্টাতে সফল হয়েছে সেও। বাইরে দিনের আলো ফোটেনি এখনো। তিতির হেঁটে বাইরে যেতে পারবে কিনা সেটা বুঝতে পারছে না। বাধ্য হয়ে একজন ওয়ার্ড বয়কে দিয়ে হুইল চেয়ারের ব্যবস্থা করে ফেলেছে। রাহাতের ক্রমাগত ডাকে চোখ মেলল তিতির। রাহাত আলতো হাতে তুলো বসলো মেয়েটাকে। কড়া ওষুধ আর টানা ঘুমের প্রভাবে চোখ সরিয়ে তৎক্ষণাৎ চিনে উঠতে পারল না সামনের মানুষটিকে। এটাকে অবশ্য সুবিধাই হলো ছেলেটার। সময় নষ্ট করলো না মোটেও। তিতিরকে ধরে বিছানা থেকে নামিয়ে বসিয়ে দিল হুইল চেয়ারে। এই শিফটে নার্স আসতে তাকে রিলিজের কাগজপত্র দেখে আলগোছে প্রস্থান করে গেল হাসপাতাল থেকে। দু কামরা একটা ছোট্ট ফ্ল্যাট দেখে হুট করে কিছুতেই মনে হবে না এটা একটা ব্যাচেলার পুরুষ মানুষের। একদম ছিমছাম গোছানো সব কিছু। তিতিরকে সোফায় বসে রাহাত দ্রুত গেল পায়ে কিচেনের দিকে গেল। রান্নার প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। মিনিট 15 মাথায় গরম স্যুপ করে এনে রাখলো তিতিরের মাথায়। তিতির দু হাতে মাথা চেপে বসে আছে। কাচের টেবিলে স্যুপ বোলটা রাখার শব্দে মাথা তুলল। মাথা পরিষ্কার হয়েছে খানিকটা। রাহাতকে দেখে চমকালো না মোটে,
কারণ নদীর তীর থেকে যখন সে জ্ঞান হারায় তার আগে দেখেছিল রাহাতকে। এতক্ষণ মনে পড়ল, এখন মনে পড়ছে ভালো মতো। রাহাত মুখোমুখি বসে বাটিখানি তুলে নিল হাতে। চামচের ফু দিতে দিতে তিতিরের সামনে ধরতে তিতির হাত বাড়িয়ে চামচটা নিল। বোলটা টেবিলে রাখুন, আমি খেতে পারবো। রাহাত বাধ্যের মতো শুনল। স্যুপ মুখে দিতে দিতে নিচু গলা বলল, অনেক ধন্যবাদ রাহাত ভাই আমাকে বাঁচানোর জন্য। যতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করি কম হবে। আমার কাছে এত ফর্মালিটি প্রয়োজন কি? তিতির জবাব দেন, হাত দুর্বল লাগছে। ধীরে সুস্থে ঈষৎ উষ্ণ সুখ মুখে তুলছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে উত্তাল শীতলক্ষ ডুবতে ডুবতে বেঁচে ফেরার সেই মুহূর্ত। তোমাকে কেউ নিয়ে গেছে, আমাকে নেয়নি কেন? তোমাকে তুলে গাড়িতে রেখে তোমাকে আনতে গিয়ে ওকে আর পাইনি। সম্ভবত স্থানীয় কেউ উদ্ধার করছে, স্থানীয় লোকজন যারা। আমি খোঁজ করেছি, ইনশাল্লাহ খবর পেয়ে যাব। কিন্তু ওখানে কি করছিল দুজনে? তিতির অতি সংক্ষেপে যতটুকু না বললেই নয় ততটুকু বলে থামলো। খাবারটুকু শেষ করে পানি মুখে দিতে বলল, আমার বাড়িতে যোগাযোগ করছেন? কারণ নাম্বার নেই। তাও তো কথা, আপনার ফোনটা দিন, আমি কল করছি। রাহাত ইতস্তত বোধ করলো। ফোনটা বের করে মিহি গলা বলল, তারা সম্ভবত একটু ডিস্টার্ব। হ্যাঁ, বাড়িতে দুটো মেয়ে কিডন্যাপ হয়েছে, ডিস্টার্ব হবে না? তার জন্য নয় তাহলে? রাহাতের মুখ শুকিয়ে এলো খানিকটা। তিতিরকে কীভাবে বলবে বিষয়টা সেটা বুঝে এলো না। কি হলো? কেন বললেন তো তোমার হাজব্যান্ডকে নিয়ে? তিতির থমকালো। মলিন মুখটা স্থির দৃষ্টি ফেলল ঈশানের দিকে। দুর্বল করে বলল, কেমন আছেন উনি? সুস্থ? তাহলে আজকে নিউজ পেপার দেখবে? কি হয়েছে? রাহাত উঠে গিয়ে সকালের সংবাদপত্রখানা এনে শব্দহীন ফেলল তিতির সামনে। লাশ পেয়েছে, একদম বড় বড় করে হেডলাইন। বিশাল এক রঙিন একটা ছবি সেট করা, যেখানে দেখা যায় ঈশানকে ঘেরাও করে থানায় নিয়ে এসেছে। অদূরে সাজিদ আর নাইমকেও চোখে পড়ল তিতিদের। দ্রুত লেখার জোড়ায় চোখ বুলিয়ে গেল। পুলিশের ডাকে মিডিয়াকে। গোপন সূত্র খবর পেয়ে মিডিয়া উপস্থিত সেখানে। কি মামলায় ঈশান আশরাফ দাউদকে গ্রেপ্তার করছে সেটা পুলিশ জিজ্ঞাসা করেও জানা যায়নি। তবে মিডিয়ার ধারণা, বলা যায় গোপন সোর্সের মাধ্যমে জেনেছে বর্তমান সময়কার একের পর এক সন্দেহে পুলিশ তাকে অ্যারেস্ট করছে। আগামীকাল কোর্টে তোলা হবে। তিতির পাথরের মতো তাকিয়ে রয় কাগজের দিকে। অক্ষরগুলো কেমন এলোমেলো। ইয়াস মির্জার দেখানো ভিডিও চোখের সামনে ভাসলো চলচ্চিত্রের মতো করে। পড়ি কাগজের থেকে চোখ তুলল তিতির। এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, তিতির তিতির ডাকবেন না রাহাত ভাই। আপনার মুখে এই ধরনের শব্দ শুনে আমি আনইজি ফিল করি। রাহাতের মনক্ষুণ্ণ হলো খানিকটা। ঠোঁট কামড়ে গলার কাছে আটকে থাকা কথাগুলো গুছিয়ে নিল। ঈশান আশরাফ দেওয়ানকে নিয়ে পুলিশ মহলের ভিতরে যা হচ্ছে সেসব জেনে খোঁজ নিয়েছে। তুমি কি ঈশানের সঙ্গে খুব খুশি? কেন? প্রশ্নটা করা কি যুক্তিযুক্ত লাগলো না বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে? মানে? রাহাত খানিকটা নড়ে চড়ে বসলো। এসি রিমোট পাওয়ারটা খানিকটা কমিয়ে দিল। কেমন ভাবসা গরম লাগছে। তিতির দুর্বল শরীরটা এক প্রকার এলিয়ে রেখেছে সোফায়। মেয়েটা এই মুহূর্তে শুতে পারলে হয়তো কমফোর্ট ফিল করতো। রাহাত গলা খাঁকড়ে দিয়ে উঠে বলল, তুমি জানো কেন বলছি এটা? তুমি জানো কেন বলছি এটা? আজকের নিউজ পেপার দেখার পর অনেক কিছু খোঁজ নিয়েছি আমি। বর্তমানে সেরকম চর্চা না হলেও ভিতরে ভিতরে এইসব নিয়ে অনেক তদন্ত চলছে। ঈশান আশরাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে আরও 7 দিন আগে, অথচ সে নাকি এতদিন জেলেই ছিল না। মামলায় অ্যারেস্ট। শুধু তাই নয়, খুনের মামলা। তিতির হাত নামিয়ে থামিয়ে দিল রাহাতকে। আচমকা শ্বাসকষ্ট হচ্ছে। আমি সব জানি, আর বলবেন না প্লিজ। তোমার উচিত এবার অন্তত একটু শক্ত হওয়া। এবার বলতে মনে যা হচ্ছে আর কি। দুনিয়ায় সবাই তো আর ফেক হতে পারে না বলো। তিতির চোখ তুলে তাকালো রাহাতের মনমরা মুখের দিকে। লোকটা এখনো আগের মতোই আছে কি না নেই? আগের সেই জৌলুসপূর্ণ চেহারা নেই, শুকিয়ে গেছে অনেকটা। মসৃণ ত্বকে কেমন খসখসে ভাব। তিতির আচমকা ভারী কণ্ঠে বলল, আমি দুনিয়ার সবাইকে ভাবছি? এটা কেন মনে হলো আপনার? মানে? মানে আমি নরম হতে পারি ক্ষেত্রবিশেষ, তবে একদম বোকা নই। রাহাত অপেক্ষা করে তিতিরের পরের কথাগুলো শুনতে। মেয়েটার মুখভঙ্গি বলে দিচ্ছে আরও কিছু বলে যাবে সে। হলো তাই। আমার আর ঈশান আশরাফের ডিভোর্স হয়ে গেছে রাহাত ভাই। গতকাল আমি কাগজে সই করে রেখে এসেছি। আসমান থেকে পড়ল রাহাত হতভম্ব শুধু। ডিভোর্স? কালকে? মাথা নাড়ল। ইয়াস মির্জার ওখানে? ঈশান আশরাফ দেওয়ারে ওরকম একটা দেখার পর আমি এখনও তাকে অন্ধের মতো বিশ্বাস করব? কিসের ভিডিও? সংক্ষেপে আওড়ালো ইয়াস মির্জার দেখানো সব ভিডিওর কথা। রাহাত কপাল চেপে দিল। বিড়বিড় করে বলল, ওর এই অন্ধকারের দিক সম্পর্কে আমার সন্দেহ ছিল বহু আগে। আমার হয়নি, তাই ঠকে গেলাম, হেরে গেলাম জীবনের কাছে। ছলছল করে মেয়েটা চোখ জোড়া।
দুহাত মুখ ঢাকলো। এই মেয়ের চোখের পানি সহ্য সীমার বাইরে। সহ্য হলো না। বুকটা দুমড়ে মুচড়ে উঠল। নরম করে বলল, যা হওয়ার হয়ে গেছে তিতির। জীবন এত ঠুনকো নেই। নয়তো জানি তো। এ কারণে আমাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞ আপনার প্রতি। না হলে মরেই যেতে চাইলাম। ফুপিয়ে উঠল মেয়েটা। রাহাত দ্রুত পায়ে কিচেন থেকে এক গ্লাস পানি এনে রাখলো মেয়েটার সামনে। দিনের পর দিন ভালোবেসে আগলে রেখেছে সে। তা সে সেই নারী অন্য পুরুষের জন্য আর্তনাদ। কিন্তু খোদা, তোমাদের পথ আলাদা হলো পরি। মাঝখান থেকে খোদা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিল। খোদার মর্জি কি আমার জানা নেই রাহাত ভাই। তবে আজকে সত্যি অভিযোগ জানাতে ইচ্ছে হচ্ছে তার মর্জির উপর। জীবন অন্যরকম হলে হতো, তাই না? যেদিন আমি বাড়ি না আসতাম, আজকে আপনি আমি বোধহয় অন্য হয়ে থাকতাম। বলুন। এতক্ষণ শক্ত হয়ে বসে থাকা রাহাত পানির মতো গলে গেল। তীক্ষ্ণ অক্ষিজোর অশ্রুসিক্ত হলো। এরকম কথা কি ভাবেনি? ভেবেছে তো। আজও ভেবেছে। এই মেয়েকে সবভাবে গ্রহণ করতে প্রস্তুত সে। আজ অথবা আজ থেকে 20 বছর পর। তিতির নাক টানল। হাত বাড়িয়ে গ্লাসটুকু নিল। পানিটুকু এক ঢোকে শেষ করে বলল, আমাকে ক্ষমা করবেন রাহাত ভাই। আমার কাছে তুমি কখনো দোষী ছিলে না। ভাগ্য কোথায় এনে দাঁড় করায় বলুন। আপনার আমার যে সমীকরণ,